আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে। আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা, যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি, তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। বলে রিভান চলে গেল। অদ্রি অগত্যা রিভানের পেছনে চলতে লাগলো। রিভান একটা রুমের সামনে এসে দাঁড়ালো। দরজা খুলে ভেতরে গেল। অদ্রিও পেছন পেছন গেল, কিন্তু ভেতরে গিয়ে অদ্রি অবাক হয়ে তাকিয়ে আছে। রং তুলি, ছবি আঁকা সব সরঞ্জাম দিয়ে পুরো রুম সাজানো। অদ্রি অবাক হয়ে সবকিছু দেখছে। রিভান পেছন থেকে এসে বলল, বিনা কারণে স্বপ্ন পূরণে 1 বছর লস দিবে কেন? অদ্রি পেছনে ফেললো। অবাক হয়ে রিভানের দিকে তাকালো। রিভান আবারও বলল, যা কানাডা থেকে করতে পারো তা বাংলাদেশে থেকেও করতে পারো। পরের বছরের আর্ট এক্সিবিশনে অ্যাটেন্ড করতে পারো। অদ্রি অবাক হয়ে প্রশ্ন করলো। আপনি কি করে জানলেন আমি একজন আর্টিস্ট? রিভান উত্তর না দিয়ে শুধু হাসলো। তারপর বলল, সারাদিন না ঘুমিয়ে এবার কাজ করো। অদ্রি এবার হাসলো। হেঁটে গিয়ে রং তুলিগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলো। কতদিন পর রং তুলি ছুলো। তারপর এগিয়ে এসে রিভানের সামনে দাঁড়িয়ে বলল, থ্যাংক ইউ জবান। অদ্রির মুখের এই হাসিটাই তো রিভান দেখতে চেয়েছে। ওর হাসিতে রিভানের ঠোঁটেও হাসি ফুটল। অদ্রি রিভানের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, ফ্রেন্ড। রিভান হেসে বলল, ভালোবাসবে না? অদ্রি হাত গুটিয়ে নিতে নিতে বলল, আবার? তবে তার আগে রিভান হাতটা ধরে ফেলল। তারপর বলল, ওকে ফ্রেন্ড, কিন্তু কি বলো তো, ভয় হয় বন্ধুত্বের দোহাই দিয়ে যদি ভালোবাসা থেকে পালিয়ে যাও। অদ্রি সরু চোখে তাকিয়ে রইল। রিভান বলল, আচ্ছা, ওভাবে তাকাতে হবে না। এখন থেকে অন্তত তুমি করে বলো। এই আপনি আপনি শুনতে আর ভালো লাগছে না। অদ্রি হেসে বলল, আচ্ছা, কিন্তু কি বলতো, কিছু মনে করো না, তুমি আসলেই একটু পাগলাটে আছো। রিভান বিড়বিড় করে বলল, সে তো কেবল তোমার জন্য। হিসাম আর ইসরাত রেস্টুরেন্টে বসে আছে। ইসরাত অবাক চোখে হিসামের দিকে তাকিয়ে আছে। আজকে ওর ট্রিট দেওয়ার কথা ছিল, অথচ হিসাম পুরো রেস্টুরেন্ট বুক করে রেখেছে। ইসরাত কিছুটা নড়ে চড়ে বসে বলল, হিশাম, হিসাম সাথে সাথে উত্তর দিল। হুম। তুমি আমার সাথে এভাবে দেখা করছো কেন? হিসাম ফোন থেকে চোখ সরিয়ে ইসরাতের দিকে তাকালো। তারপর বলল, তোমার আমাকে ট্রিট দেওয়ার কথা। ইসরাত থামিয়ে দিয়ে বলল, আমি সেটা বলিনি। তুমি হঠাৎ আমার সাথে ফ্রেন্ডশিপ কেন করলে? তুমি কি আমার পাস্ট জেনে আমার প্রতি সিম্পাতি দেখাচ্ছ? হিসাম চুপ করে তাকিয়ে রইল ইসরাতের দিকে। ইসরাত লক্ষ্য করলো হিসামের বদলে যাওয়া চেহারা। অনেকটা কড়া গলায় হিসাম বলল, তোমার মনে হচ্ছে আমি তোমায় করুণা করছি? ইসরাত বলল, তা না, তুমি অনেক ভালো একজন মানুষ। তুমি আমায় বন্ধু ভাবছো, সেটা আমার জন্য অনেক কিছু। কিন্তু আমার মনে হয় আমাদের এভাবে দেখা, প্রতিদিন ফোনে কথা বলা ঠিক না। তোমার আর আমার জগৎটা আলাদা। হিসাম কিছুক্ষণ চুপচাপ ইসরাতের দিকে তাকিয়ে রইল। তারপর টেবিলে থাকা ইসরাতের হাতটা নিজের হাতের মাঝে নিয়ে খুব আস্তে কিন্তু স্পষ্টভাবেই বলল, আমি তোমায় ভালোবাসি ইসরাত। কথাটা ইসরাতের কর্ণকুহর হতেই এক ঝটকায় হাত সরিয়ে নিল। পুরো কায়া জুড়ে যেন বিদ্যুৎ খেলে গেল। অবিশ্বাস্য চোখে হিসামের দিকে তাকিয়ে রইল। অবাক কণ্ঠে বলল, কি বলছো এসব? হিসাম ইসরাতের চোখে চোখ রেখে বলল, ঠিকই বলছি ইসরাত, আমি তোমায় ভালোবাসি। জানি না কিভাবে হয়েছে, তোমায় আমি আগে থেকেই দেখেছি। জানি না সে সময় অনুভূতি কী ছিল, তবে সেদিন শপিং মলে যখন তোমায় বুকের মাঝে আগলে ধরেছিলাম, আমার বুকের ভেতরে ঝড় শুরু হলো। তোমার বুকের ধুকপুকানি অনুভব করেছিলাম। তোমার লজ্জারাঙা গাল, কোনো কিছুই আমি ভুলতে পারছিলাম না। এক মুহূর্তের জন্যও তোমায় ভুলতে পারছিলাম না। কারো কখনো এভাবে কখনো কারো প্রেমে পড়ব কল্পনাও করিনি। নিজেকে অনেক বুঝিয়েছিলাম তুমি বিবাহিত, অন্য কারো বউ। আটকে রেখেছিলাম নিজেকে। সেদিন সোয়াইবের সাথে যখন তোমায় দেখেছিলাম ভীষণ রাগ উঠেছিল। সোয়াইব যখন তোমায় ওয়াইফ বলেছিল, বিশ্বাস করো আমার হৃদয়ে মনে হচ্ছিল এফোর ওপর হয়ে যাচ্ছিল। কিন্তু পর মুহূর্তে তোমার বলা কথাটা শুনতেই মনের ভিতর ঝিলিক দিয়ে উঠেছিল। তোমার পোস্ট নিয়ে আমার মাথা ব্যথা নেই, তার জন্য আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করিনি। আমি তার জন্য তোমায় সিম্প্যাথি দেখাচ্ছি না। আমি শুধু তোমায় ভালোবাসি। আই লাভ ইউ। উইল ইউ বি মি? ইসরাতের যেন বাকশক্তি লোপ পেল। কি বলবে ঠিক বুঝতে পারছে না।
ইসরাতকে চুপ করে থাকতে দেখে হিসাম বলল, তুমি সময় নাও ইশরাত, সময় নিয়ে ভাবো, তবে উত্তরটা যেন আমি হ্যাঁ পাই। একটা সুযোগ দিয়ে দেখো, ওই দু চোখ দিয়ে আর কখনো অশ্রু ঝরতে দিব না, প্রমিস। আশা অনেকক্ষণ যাবৎ নুহাসের অফিসে বসে আছে। নুহাস কোনো মিটিংয়ে আছে, তাই ওয়েটিং রুমে বসে আছে। আশার কিছুটা নার্ভাস লাগছে। যতবার নুহাসের সাথে দেখা হয়েছে ততবার কিছু না কিছু গন্ডগোল করেছে। এবার যেন সব ঠিকঠাক হয়। হঠাৎ করে আশার স্বচ্ছ গ্লাসের দরজার বাইরে চোখ গেল। নুহাস আসছে, খুব ব্যস্ত দেখাচ্ছে। আশার এক মুহূর্তের জন্য কি হলো জানে না, নুহাস ভীষণ ভালো লাগছে। বুকের ভেতর কেমন ঠিপ ঠিপ করছে। নুহাসের ওপর থেকে চোখ সরাতে পারছে না। একে একে প্রথম দেখা থেকে সবকিছু মনে পড়তে থাকলো। আশার বুকের ধুকপুকানি বাড়তে থাকলো। কি হচ্ছে ওর সাথে, নিজেকে নিজেই প্রশ্ন করলো। ও কি তবে নুহাসের প্রেমে পড়ে গেল? নুহাস ওয়েটিং রুমে প্রবেশ করতেই আশা আপনা আপনি দাঁড়িয়ে পড়লো। আশাকে দেখে নুহাস কিছুটা অবাক হলো। কাছাকাছি এসে বলল, তুমি? আশা যেন নুহাসের উপর থেকে চোখ সরাতে পারছে না। কি হলো রাজ? গলা দিয়েও কথা বেরোচ্ছে না। নুহাসের প্রশ্নের উত্তরে শুধু মাথা নাড়ালো। নুহাস আবারও প্রশ্ন করলো, তুমি এখানে? আশা কোনো উত্তর দিতে পারল না। ওর গলা যেন শুকিয়ে আসে। নুহাস আশাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলল, কি হলো, কথা বলছো না কেন? আশা অনেক কষ্টে উচ্চারণ করলো। ধন্যবাদ। নুহাস পাল্টা প্রশ্ন করলো। কেন? আশা বলল। কালকে আমাকে বাঁচানোর জন্য। নুহাস বলল। আচ্ছা। আশা এবার হাতে শপিং ব্যাগটা নুহাসের দিকে এগিয়ে দিল। নুহাস সেটা নিয়ে বলল। এটা গে? আশা বলল। তার আগে দুদিনের জন্য সরি, এটা আপনার প্লেজার। নুহাস হেসে বলল। সরি, থ্যাঙ্কস। প্লেজার সব একসাথে আর কিছু? আশা মাথা নাড়ালো। নুহাস কৌতূহল নিয়ে বলল। কি শুনি? আশা ঠাস করে বলে উঠল। আই লাভ ইউ। নুহাস হতভম্ব হয়ে আশার দিকে তাকালো। আশা এমন কিছু বলবে ও কোশমিনকালেও ভাবেনি। নুহাস এক মনে ল্যাপটপের দিকে তাকিয়ে কাজ করে চলেছে। ফোনে মেসেজের শব্দে একবার ফোনের দিকে তাকিয়ে আবার কাজে মন দিল। হাতের কাজটুকু সেরে ল্যাপটপ রেখে ফোন নিয়ে উঠে আসলো। ফোন মেসেজ চেক করে মেজাজটা বিগড়ে গেল। এই পিচ্চি মেয়ের এত সাহস কী করে হয় সেটাই ভেবে পায় না। ওকে মেসেজ করে আই লাভ ইউ বলে দুদিন ধরে খুব জ্বালাচ্ছে। সেদিন একটা চড় মেরে দিলে আর এত সাহস পেত না। রাগে নুহাস কল করলো সেই ফোন নাম্বারে। কল রিসিভ হতেই নুহাস কিছুটা রাগী আর গম্ভীর কণ্ঠে বলল, কি সমস্যা তোমার? আশা চুপ করে রইল, কিছু বলল না। এই দুদিনে নুহাসকে কতবার ভালোবাসি বলল, কিন্তু ও কোনো উত্তরই দেয়নি। তবে আশাও হাল ছাড়ার পাত্রী নয়। আশাকে চুপ করে থাকতে দেখে নুহাস আবারও বলল। কি হলো, চুপ করে আসো কেন? কি? আশা নিচু স্বরে বলল। আপনি তো কোনো উত্তর দিলেন না। নুহাস গম্ভীর কণ্ঠে বলল। কিসের উত্তর দিব? শোনো আশা, কোনো পাগলামি করো না। আমি কিন্তু একটুও সহ্য করব না। তোমার আপু আর বাসায় জানলে নিশ্চয়ই ব্যাপারটা ভালো হবে না। আশা কিছুক্ষণ চুপ করে থেকে বলল। যাই হয়ে যাক, আমি আপনাকে ভালোবাসি। নুহাস রাগে দাঁতে দাঁত চেপে বলল। অনেকবার শুনলে সত্যি সত্যি তোমার বাসায় যাব না। বলেই ফোনটা কেটে দিল। এমনিতে সব বিরক্ত লাগছে ওর কাছে। অদ্রির চিন্তায় সব পানিশে হয়ে যাচ্ছে। অদ্রির মুখে রিভানের ব্যবহারের কথা শুনেছে। মোটেও সুবিধা লাগছে না ওর। ভেবেই পায় না কি করবে। তার মধ্যে এই আপদ এসে জুটেছে। অনেকক্ষণ যাবৎ ফোন বেজে চলেছে। ইসরাত ফোনের দিকে তাকিয়ে আছে, তবে রিসিভ করছে না। হিসাম ফোন করছে, ও ধরবে না। ইসরাতের ভীষণ কান্না পাচ্ছে। হিসাম কেন এত পাগলামি করছে? ও তো হিসামকে ভালোবাসে, কিন্তু চাইলে তো সেটা বলতে পারে না। ওর পাস্ট আছে, চাইলে সেটা বলতে পারবে না। হিসামের সাথে সম্পর্কে জড়ানো মানে হিসামের কেরিয়ার হুমকিতে ফেলা। ওর বাবা মার হয়তো এটা কখনোই মেনে নেবে না। তার উপর মিডিয়া সবটা জানলে হিসামের ক্ষতি। এসব ভেবে ইসরাত হিসামের থেকে দূরে সরে যেতে চাইছে। আর যোগাযোগ করবে না ভাবছে। কিন্তু হিসাম তো নাছোড়বান্দা, একের পর এক কল টেক্সট করতেই থাকে। ইসরাত ভেবে পায় না ও কী করবে। এর মাঝে আবারও কয়েকবার কল এলো। ইসরাত ধরল না। এরপর আর কল আসলো না। মিনিট 2 পার হতেই মেসেজ আসলো। মেসেজ দেখে তো ইসরাত অবাক হয়ে আছে, কারণ মেসেজে হিসাম লিখেছে, আমি তোমার বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে আছি, 2 মিনিটের মধ্যে নিচে নামবা, আর না হয় আমি তোমার ফ্ল্যাটে আসবো। ইসরাত এক দৌড়ে ব্যালকনিতে গেল। হ্যাঁ, হিসামের গাড়ি সেখানে দেখা যাচ্ছে। ইসরাত ভেবে পায় না কি করবে। নিচে নামবে? না নামলে যদি সত্যি সত্যি চলে আসে? অনেক ভেবেচিন্তে ইসরাত নিচে নামলো। গাড়ির কাছে যত এগিয়ে যাচ্ছে ইসরাতের বুকের ভেতর তত দুরু দুরু করছে। গাড়ির কাছে যেতে গাড়ির কাছ নামিয়ে হিসাম গম্ভীর কণ্ঠে উঠে বসতে বলল। ইসরাত উঠে বসতে গাড়ি স্টার্ট দিল।
নির্জন জায়গায় গাড়ি থামাতে ইসরাত চারপাশে একবার চোখ বুলিয়ে হিসামকে প্রশ্ন করলো। এখানে কেন এসেছো হিসাম? হিসাম সেই প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করলো। কি সমস্যা তোমার? কি হয়েছে? আমার ফোন ধরছো না কেন? মেসেজের রিপ্লাই দিচ্ছ না? কি হয়েছে? একদম শান্ত আর গম্ভীর কণ্ঠে কথাগুলো বলল হিসাম, অথচ এতেই কারো ভয়ে সিঁটিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। ইসরাতেরও একই অবস্থা। হিসামের এমন রূপ আগে কখনো দেখেনি। বুকের ভেতর ঢিপ ঢিপ করে ভয়টা বাড়ছে। চেষ্টা করেও কথা বলতে পারছে না। ইসরাতকে চুপ করে থাকতে থেকে হিসামের রাগটা যেন আরও বেড়ে গেল। এবার একটু জোরে বলল, কি হলো, কথা বলছো না কেন? তবে আমি সময় দিয়েছি, ভাবতে বলেছি, আমার সাথে যোগাযোগ বন্ধ করতে বলিনি। ইসরাত এবার কাঁপা কাঁপা কণ্ঠে বলল। কেন এমন করছো হিসাম? হিসাম কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল ইসরাতের দিকে। তারপর কিছুটা এগিয়ে এসে ইসরাতের গালে হাত রেখে বলল, ভালোবাসি তাই। তৎক্ষণাৎ এক ফোঁটা জল ইসরাতের গাল বেয়ে হিসামের হাতে এসে ঠেকল। সাথে সাথে হিসাম ইসরাতকে বুকের সাথে মিছিয়ে নিল। অদ্রি অনেক মনোযোগ দিয়ে আর্ট করছে। কতদিন পর রং তুলি ধরেছে। মনের মাধুরী মিশিয়ে একটু একটু করে ক্যানভাসে রং তুলির খেলা চালাচ্ছে। তারপর একসময় শেষ করে রং তুলি রেখে কিছুটা দূরে এসে ছবিটা দেখতে লাগলো। পেছন থেকে ভেসে আসলো, ওয়াও, দারুণ আঁকতে পারো তো তুমি। পেছনে তাকিয়ে রিভানকে দেখে মিষ্টি একটা হাসি দিয়ে বলল, থ্যাঙ্কস। রিভান এগিয়ে আসতে আসতে বলল। ওয়েলকাম। অদ্রি বাইরে তাকিয়ে বোঝার চেষ্টা করলো রাত কতটুকু হয়েছে। রিভান বুঝতে পেরে বলল, বেশি না, 9টা বাজে। অদ্রি আবারও হেসে বলল, ও আসলে আর্ট করতে বসলে আর খেয়াল থাকে না। রিভান বলল। টায়ার্ড লাগছে? তাহলে ঘুমিয়ে পড়ো। অদ্রি মাথা নাড়িয়ে বলল, না, একদম টায়ার্ড লাগছে না, বরং আরো বেশি সতেজ লাগছে। এতদিন পর যেন প্রাণটা ফিরে পেয়েছি। অনেক অনেক থ্যাঙ্কস। রিভান বলল। ছাদে যাবে? অদ্রি কিঞ্চিত অবাক হয়ে বলল, এখন? রিভান মাথা নাড়িয়ে বলল। ভালো লাগবে। অদ্রি মাথা নাড়িয়ে সম্মতি দিল। রিভান আর অদ্রি দুজনে রেলিং ধরে দাঁড়িয়ে রাতের আকাশ দেখছে। আজকে চাঁদ খুব বেশি বড় না, তবে আকাশে অসংখ্য তারার মেলা। অদ্রি মুগ্ধ চোখে তাকিয়ে রইল। রিভান আকাশের পানে থেকে চোখ সরিয়ে অদ্রির দিকে তাকালো। অদ্রি রিভানের দিকে তাকিয়ে বলল, আকাশটা কত সুন্দর, সেদিকে না তাকিয়ে তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? রিভান উত্তর দিল, কারণ আকাশের চেয়েও আমার বউ বেশি সুন্দর। অদ্রি বিরক্ত হয়ে একটু চোখ রাঙিয়ে বলল, সারাদিন বউ বউ কেন করেন আজও? আমার নাম নেই? রিভান হেসে বলল। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দেবে? অদ্রি বলল। কি বলো? রিভান জিজ্ঞেস করলো, তুমি কন্ট্রাক্ট ম্যারেজ কেন করেছো? 1 বছর পর কেন চলে যাবে? অদ্রি রেলিং থেকে সরে এসে ছাদের দোলনায় গিয়ে বসলো। তারপর বলল, বিয়েটা আমি সম্পূর্ণ দুদিনের জন্য করেছি। না হয় বিয়ে প্রেম এসবে আমার কোনো বিশ্বাস নেই। তাই তোমার সাথে 1 বছরের চুক্তি। 1 বছর পর আমিও স্বাধীন, তুমিও স্বাধীন। রিভান বলল। তাহলে বিয়ে তোমার কাছে পরাধীনতা? অদ্রি মাথা নাড়িয়ে না বুঝিয়ে মুখে বলল, ভালোবাসা, যেটার বাজি তুমি নিয়েছো। ভালোবাসা আমার কাছে অহেতুক একটা ব্যাপার। মানুষ কেন স্বেচ্ছায় দুঃখের পেছনে ছুটে বুঝি না। কি পায় ভালোবেসে? দুঃখ, কষ্ট, প্রতারণা, এই তো। রিভান বলল। দুঃখ না থাকলে সুখের মূল্য বুঝবে না। ভালো না বাসলে ভালোবাসার মূল্যও বুঝবে না। ভালোবাসায় দুঃখের চেয়ে সুখের পরিমাণ অনেক বেশি। সবাই প্রতারক হয় না, কেউ কেউ ভালোবেসে আজন্মকাল কাটিয়ে দিতে পারে। তারপর আস্তে আস্তে বলল, একবার ভালোবেসেই দেখো। আস্তে বলে অদ্রি ঠিক শুনেছে, তবে আর কিছু বলেনি। চুপচাপ আকাশের পানে তাকিয়ে রইল। আর রিভান অদ্রির পানে। আশা রেস্টুরেন্টে বসে আছে, মূলত নুহাসের জন্য অপেক্ষা করছে। ও জানে নুহাস এখন এখানে আসবে। সেটাও জেনেছে ওর সেক্রেটারির কাছ থেকে। নুহাস এখনও আশাকে অ্যাভয়েড করে চলে, এমনকি ওর ফোন নাম্বার পর্যন্ত ব্লক লিস্টে ফেলে দিয়েছে। তাতে কি, আশা রোজ নতুন নতুন ফোন নাম্বার দিয়ে কল করবে, রোজ ভালোবাসি লিখে মেসেজ দেবে। নুহাস দেখে ভীষণ রেগে যায়, আর আশা নুহাসের এই রাগটাই উপভোগ করে। আশার কাছে নুহাসের এমন রেগে যাওয়ার রূপটাই অনেক ভালো লাগে। আর দৃঢ় বিশ্বাস রাখে নুহাস যতই রাগ করুক একদিন ঠিকই ওর প্রেমে পড়বেই। তবে এতদিনে নুহাসের অফিসের প্রত্যেকটা স্টাফকে নুহাসের অজান্তেই হাত করে ফেলেছে আশা, এমনকি নুহাসের সেক্রেটারিকেও। তাই তো নুহাস কোথায় যায় কী করে সব খবর ওর কাছে চলে আসে। জুসের গ্লাসে স্টোর নাড়াতে নাড়াতে কীভাবে নুহাসকে রাজি করানো যায় সেসবই ভাবছিল। এমন সময় নুহাসকে আসতে দেখে তাড়াতাড়ি মেনু কার্ড দিয়ে নিজেকে আড়াল করে নেয়। নুহাস এসে কয়েক টেবিল সামনে বসলো। আশা এক মনে নুহাসকে দেখতে লাগলো।
বরাবরের মতোই গম্ভীর মুখ নিয়ে বসে আছে। একটু পর হাতের ঘড়িতে সময় দেখলো, বোঝা যাচ্ছে কারোর জন্য অপেক্ষা করছে। আশা জানে না নুহাস কার সাথে দেখা করতে আসছে, সেসব জেনেও কোনো কাজ নেই, ওর নুহাসকে দেখতে পেলেই হলো। কিছুক্ষণ পর একজন পুরুষ এসে নুহাসের টেবিলে বসলো। আপাতমস্তক পুরোই ঢাকা, মুখে মাস্ক, চোখে সানগ্লাস। লোকটার চেহারা বোঝা যাচ্ছে না, তবে আশার কাছে তাকে পরিচিতই মনে হচ্ছে, কিন্তু ঠিক ঠাউর করতে পারল না লোকটাকে। এসব ভাবনার মাঝেই নুহাসের দিকে চোখ গেল। নুহাসের চোখ মুখের রং কেমন বদলে গেছে, দেখেই বোঝা যাচ্ছে সামনে বসে থাকা লোকটার কথা নুহাসের খুব একটা পছন্দ হচ্ছে না। একটু দূরে বসার কারণে তাদের কথা আশা শুনতে পাচ্ছে না। একটু পর লোকটা চলে গেল, কিন্তু নুহাসের কোনো পরিবর্তন হচ্ছে না। আশা কিছুই বুঝলো না, ফ্যালফ্যাল নয়নে নুহাসের দিকে তাকিয়ে রইল। একটু পর নুহাসও বেরিয়ে গেল। নুহাসের পেছন পেছন আশাও গেল। নুহাস গাড়ির কাছাকাছি যেতেই আশা একটু দূরে দাঁড়ালো। নুহাস গাড়িতে উঠতে গিয়ে উঠল না। পেছন ফিরে এসে হুট করে আশার হাত ধরে একরকম টানতে টানতে নিয়ে গেল। আকস্মিক ঘটনায় আশা পুরো চমকে গেছে। নুহাসের কাছে ধরা পড়ার ভয়ে বুকের ভেতর দ্রিম দ্রিম করছে। নুহাস আশার হাত ধরে সোজা এসে গাড়িতে বসালো। তারপর নিজে নিজে গাড়িতে উঠে দাঁতে দাঁত চেপে প্রশ্ন করলো। তোমার সাহস কি করে হয় আমাকে ফলো করার? আশা কিছু বলল না, চুপচাপ নিজের দিকে তাকিয়ে রইল। নুহাসের রাগ আরও বেড়ে গেল, আগের চেয়ে জোরে জোরে বলল, কি হলো, কথা বলছো না কেন? এখন এমন চুপচাপ ভেজা বেড়াল হয়ে আছো কেন? কি মনে করো আমি কিছু বুঝি না? তুমি আমায় সারাক্ষণ ফলো করো কেন? আমায় আননোন নম্বর থেকে মেসেজ পাঠাও। আমার অফিসের প্রতিটা স্টাফকে কি বলেছো তুমি? আমার জিএফ? এত সাহস আসে কোথা থেকে তোমার? আশা আগের মতোই চুপ করে আছে। নুহাস এবার বেশ রাগের সাথে বলল, কি হলো, কথা বলছো না কেন? কেন করছো এসব? কথা বলো। শেষের কথাটা একটু জোরেই বলল, আর তাতে আশা যেন একটু কেঁপে উঠল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনাকে ভালোবাসি তাই? নুহাস তার ছেলের হাসি দিয়ে বলল, ভালোবাসা মাই ফুট। শোনো আশা, আগেও বলেছি, এখনো বলছি, আমি তোমাকে ভালোবাসি না। আশার চোখ পানিতে টইটুম্বুর হয়ে গেছে। নিজেকে অনেক কষ্টে সামলে রেখেছে। নুহাস একটু সময় নিয়ে রাগ কমিয়ে বলল, আশা, তুমি অনেক ছোট। এ বয়সে যা দেখো তাই ভালো লাগে, আর সেটাকে তখন ভালোবাসা বলে চালিয়ে দেওয়া হয়। কিন্তু আদতে এটা ভালোবাসা না। তোমার আমার প্রতি সেই ভালো লাগাই আছে। কয়েকদিন যদি আমি তোমার সামনে না আসি, অথবা আমার থেকেও সুন্দর কোনো ছেলে তোমার সামনে আসে, দেখবে আমার জন্য যে ফিলিংস তার জন্য সেই রকম। এমনকি তুমি আমায় ভুলে যেতেও পারো। এটা ভালোবাসা না, কেবল ভালো লাগা। তাই বলছি, পাগলামি করো না। আশা এবার চোখ তুলে নুহাসের দিকে তাকালো। জলে টইটুম্বুর চোখে একরাশ মায়া নিয়ে নুহাসের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আপনার প্রতি আমার পুরোটাই ভালোবাসা, ভালো লাগা না। নুহাসের রাগ আবার জেগে উঠল। রাগে গর্জে উঠে বলল, আমি অন্য কাউকে ভালোবাসি। শুনছো তুমি? আমি অন্য কাউকে ভালোবাসি। তোমাকে কখনো ভালোবাসবো না, প্রশ্নই ওঠে না। নাও গেট লস। আশার চোখে আটকে রাখা পানিটা এবার গাল বেয়ে গড়িয়ে পড়ল। কিছু বলতে নেবে তখন নুহাস আবারও বলল, তোমায় যেতে বলেছি, গেট আউট। আশা আর কিছু বলল না, চুপচাপ গাড়ি থেকে নেমে দাঁড়ালো। সাথে সাথে নুহাস গাড়ি নিয়ে চলে গেল। আশা সেখানে দাঁড়িয়ে চোখের পানি ফেলতে লাগলো। অদ্রি ফ্রিজের সামনে দাঁড়িয়ে আছে, ফ্রিজে কিছুই নেই। তার মানে যা খেতে হবে রান্না করে খেতে হবে? অসম্ভব ব্যাপার। রান্নাঘরের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে ধাতস্থ হলো, রান্না ওর জন্য না। এখন আর কি বাইরে থেকে কিছু অর্ডার করতে হবে? ফোন নিয়ে সবে অর্ডার করবে, এমন সময় কেউ এসে হাত থেকে ফোনটা নিয়ে নিয়ে এলো। পাশ ফিরে দেখে জিন। অদ্রি কিছু বলার আগেই রিভান বলল, কি করছিলে? তারপর ফোনের দিকে তাকিয়ে বলল। আচ্ছা, খাবার অর্ডার করছিলে? তারপর অদ্রির হাতে ফোনটা দিয়ে বলল, 10 মিনিট অপেক্ষা করো, আমি বানিয়ে দিচ্ছি। আমায় বললেই পারতে, বাইরে থেকে অর্ডার করার কি আছে? অদ্রি কিছু বলল না, শুধু নিঃশব্দে হাসলো। মনে মনে বলল, তোমায় যতটা বিরক্তিকর ভাবছিলাম ততটাও না। তোমার এই একটা গুণের জন্য সহ্য করাই যায়। তারপর মাথা নাড়িয়ে বলল, না, একটা গুণেই সহ্য করা যায় না। ভালোবাসি বলে প্যান প্যান করা, এছাড়া আর সব গুণেই ভালোই লাগে। রিভান কাজ করতে করতে বলল, মানছি আমি হ্যান্ডসাম, আবার তোমারই বর। তারপরও এভাবে তাকিয়ে থেকে লজ্জায় ফেলার কি আছে? অদ্রি হকচকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। এতক্ষণ কি উল্টোপাল্টা চিন্তা করলো, তাও আবার রিভানের দিকে তাকিয়ে। মনে মনে নিজেকেই বকলো। তারপর বলল, তুমি হ্যান্ডসাম এটা সারাক্ষণ জাহির না করলে হয় না। আর আমি একদমই তোমাকে দেখছিলাম না।
আমি তোমার কাজ দেখছিলাম। রিভান হাতের কাজ থামিয়ে দিয়ে বলল, আমি হ্যান্ডসাম তো এটা বললে দোষের কি? আচ্ছা, তুমি কি কি রান্না করতে পারো? কিছুই পারো না? সাথে সাথে অদ্রির মুখটা চুপসে গেল। ও তো কিছুই রান্না করতে জানে না, কিন্তু তা তো বলা যাবে না। মান সম্মান বলেও তো একটা কথা আছে। আমতা আমতা করে বলল, পারি তো। রিভান পাল্টা প্রশ্ন করল। কি পারো? অদ্রি বলল, অনেক কিছু। রিভান বলল। হ্যাঁ, সেই অনেক কিছু। কি কি? অদ্রির মুখটা এবার আরও ফ্যাকাশে হয়ে গেল। অদ্রির এমন দশা দেখে রিভান মিটিমিটি হাসলো। ও জানে অদ্রি কোনো রান্না জানে না, শুধু দেখতে চেয়েছিল অদ্রি কি উত্তর দেয়। রিভান বুঝতে পেরে হতাশার শ্বাস ফেলল। তার মানে অদ্রির মুখ থেকে সত্য কথা বের করতে অনেক কাঠখড় পোড়াতে হবে, হোক সেটা রান্না পারা কিংবা ওকে ভালোবাসা। রিভান ভাবনা থেকে বেরিয়ে পড়ল। আচ্ছা, তোমার বলতে হবে না। তুমি তাহলে আমায় একটু হেল্প করো। এই সবজিগুলো একটু কেটে দাও, পারবে তো? অদ্রি পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে হ্যাঁ বলল, কিন্তু ভেতরে ভেতরে অবস্থা কাহিল। জীবনে সবজি কাটা তো দূরের কথা, নাইফই ধরেনি। কিন্তু রিভানকে সেটা বুঝতে দেওয়া যাবে না, তাই অ্যাটিটিউড বজায় রেখে নাইফ হাতে নিল। কিন্তু সবজির কাছে এসে তো পড়ল বিপাকে, কিভাবে কাটবে। অনেকক্ষণ ভেবেচিন্তে সবজির ওপর নাইফ চালালো। তা দেখে রিভানের চক্ষু চড়ক গাছ। মানুষ মারতেও কেউ এভাবে নাইফ ধরে না। তবে চুপচাপ শুধু দেখলো। অদ্রি অনেকক্ষণ যাবৎ লড়াই করেও কোনো লাভ হলো না, বরং সব সবজি এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে গেছে। রিভান আস্তে আস্তে এগিয়ে এসে অদ্রির পেছনে দাঁড়ালো। তারপর পেছন থেকে অদ্রির নাইফ ধরে থাকা হাতের ওপর হাত রাখলো। অদ্রি তৎক্ষণাৎ থেমে গেল। একবার ঘাড় ঘুরিয়ে রিভানের দিকে তাকালো। রিভান ততক্ষণে আপন মনে সবজি কেটে যাচ্ছে। অদ্রি যেন নিজের জায়গায় ফ্রিজ হয়ে যাচ্ছে। রিভানের হাতের সাথে ওর হাতেও চলছে, তবে সেদিকে অদ্রির কোনো খেয়াল নেই। রিভানের উষ্ণ নিঃশ্বাস অদ্রির ঘাড়ে এসে পড়ছে। অদ্রি যেন দম বন্ধ হয়ে আসার উপক্রম। অদ্ভুত অনুভূতিতে দেহ মন ছেয়ে গেছে। স্থির হয়ে দাঁড়িয়ে আছে, গলা দিয়ে কোনো কথাও বের হবে না। রিভান একমনে সবজি কাটলেও অদ্রির দিকে ঠিকই পূর্ণ দৃষ্টি ছিল। অদ্রিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ঠোঁটের কোণে মিষ্টি হাসির ঝলক দেখা দিল। তারপর বলল, তুমি যে রান্না পারো না তা কিন্তু আমি জানি, কিন্তু তুমি তো তা স্বীকার করবে না। ঠিক যেমন আমার হৃদয় হরণ করেও স্বীকার করছো না। একবার শুধু তোমার হৃদয়ে আমার আধিপত্য বিস্তার করি, তারপর তুমি আত্মসমর্পণ করতে বাধ্য হবে তোমার হৃদয় হরণী। অদ্রি যেন কোনো এক ঘোরের মাঝে আটকে গেল। শরীরের প্রতিটা লোমকূপ দাঁড়িয়ে গেছে। কি ছিল ওই কণ্ঠে? এমন এলোমেলো লাগছে কেন নিজেকে? রিভান একটু দূরে সরে যেতেই অদ্রি তাড়াহুড়ো করে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। রিভানের ঠোঁটের হাসি বিস্তৃতি পেল। অদ্রি সোজা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে তার সাথে হেলান দিয়ে দাঁড়ালো। এতক্ষণে মনে হয় প্রাণ ফিরে পেল। বুকের ভেতর এখনও দ্রিম দ্রিম করছে। এমন অনুভূতির কারণ কি? কি হচ্ছে ওর সাথে? আগে তো কখনো এমন হয়নি। একটা মানুষের সংস্পর্শে এমন অদ্ভুত অনুভূতি কেন? কেন হচ্ছে ওর সাথে এমন? আগে তো কখনো এমন লাগেনি। কী কারণে? কে দেবে এই উত্তর? কোথায় গেলেই বা উত্তর পাবো? ইসরাত অফিসে এসেছে। লাঞ্চ টাইমে শুরু হতেই ক্যান্টিনে যাওয়ার জন্য পা বাড়ালো। তখনই ফোনে কল আসলো। কলটা রিসিভ করার পর মুখটা ফ্যাকাশ হয়ে গেল। ইচ্ছে না থাকা সত্ত্বেও নিচে নামলো। নিচে এসে পরিচিত গাড়িটা দেখতে গটগট পায়ে হেঁটে গাড়িতে উঠে বসলো। মুখ ভার করে জানালার বাইরে তাকিয়ে রইল। যুদ্ধ জানালার কাজ ওঠানো। হিসাম অনেকক্ষণ যাবৎ ইসরাতের দিকে তাকিয়ে রইল। ইসরাত একবারও ওর দিকে ফিরে তাকালো না। ভেতরে ভেতরে এবার হিসামেরও রাগ হলো। ফোঁস করে দম ছেড়ে ড্রাইভারকে বলল, গাড়ি থামাও, কোথাও যাব না আমরা। ইসরাত এতক্ষণ জানালার কাছে ভেসে ওঠা হিসামের প্রতিবিম্বের দিকে তাকিয়েছিল। যতই রাগ দেখাক, ভেতরে ভেতরে তো এই মানুষটাকে দেখার জন্য সে নিজেও ব্যাকুল ছিল। কিন্তু হিসামের কথা এবার ফিরে তাকালো। ইসরাত তাকাতেই হিসাম আবার বলল, মনে হচ্ছে কাউকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি, গাড়ি ঘোরাও। ইসরাত এবার কথা বলল। ড্রাইভারকে বলল, গাড়ি ঘোরানোর দরকার নেই। তারপর হিসামের দিকে তাকিয়ে বলল, এভাবে দেখা করলে ক্ষতিটা কার হবে শুনি? হিসাম সাথে সাথে উত্তর দিল। লাভ ক্ষতির হিসাব করে কি প্রেম করতে হবে? ইসরাত হিসামের দিকে তাকিয়ে রইল। ইসরাত কিছুটা রাগ নিয়ে বলল, তেরা তেরা কথা। কথা শেষ করতে পারল না ইসরাত। তার আগে হিসামের দু হাতের মাঝে বন্দী হলো। হিসাম আস্তে আস্তে বলল, কিছু শুনতে চাই না আমি, শুধু চুপচাপ আমার বুকের মাঝে মিশে থাকো। তুমি আমার মানসিক প্রশান্তির রাত, তুমি আমার সারাদিনের ক্লান্তির অবসাদ। তোমায় ছাড়া আমি থাকতে পারবো না, তাই তোমার কোনো বাধাও মানব না। তুমি যা নিয়ে ভয় পাচ্ছ সেসব আমার ওপর ছেড়ে দাও। তুমি শুধু আমায় ভালোবাসো, আমি তোমার জন্য পুরো দুনিয়ার সাথেও লড়তে পারবো। ইসরাত চুপচাপ গুটিসুটি দিয়ে হিসামের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে রইল। এক হাতে হিসামের বুকের কাছে জামাটা খামচে মুষ্টিবদ্ধ করে রাখলো।
বন্ধ চোখের পাতা বেয়ে অবাধে জল করাতে লাগলো। তাতে হিসামের টি শার্ট ভিজে উঠল কিছুটা। হিসামটা টের পেতেই হাতের বাঁধন আরও শক্ত করে নিল। পারলে হয়তো বুকের মাঝে পড়ে থাকা প্রেয়সীকে বুকের মাঝে মিশিয়ে ফেলতো। ইশরাত চোখ বন্ধ অবস্থায় চোখের পানি ফেলতে ফেলতে ভাবতে লাগলো, এত ভালোবাসা কি সত্যিই আমার জন্য ছিল? আমার কপালে কি সত্যি এত সুখ সইবে? আমি আপনাকে হারাতে পারবো না। আপনাকে হারালে যে আমি একদম নিঃস্ব হয়ে যাব, তাই এত ভয় আমার আপনাকে নিয়ে। আমি যে ভীষণ ভালোবাসি, ভীষণ। অদ্রি ক্যানভাসে ছবি আঁকছে। রিভান ঠিক তার পাশে বসে এক মনে অদ্রিকে দেখে চলেছে। অদ্রির ক্যানভাসের উপর সম্পূর্ণ মনোযোগে গম্ভীর হয়ে ওঠা চেহারা, কপালে এক পাশে হালকা লেগে রাখা রং। রিভান সবকিছু গভীরভাবে পর্যবেক্ষণ করছে। মনে মনে বলল, কারো গম্ভীর মুখশ্রীটাও এতটা মায়াবী হতে পারে। তোমায় না দেখলে হয়তো জানতেই পারতাম না তুমি মায়াবতী আমার হৃদয় হরণী। বলে ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। এমন সময় অদ্রি পাশ ফিরল আর অদ্রির হাতে থাকা তুলি গিয়ে রিভানের গালে ঠেকল। রিভানের গালে রং লেগে গেল কিছুটা। অদ্রি অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি কখন আসলে? রিভান উত্তর দেওয়ার আগেই অদ্রি খিলখিলিয়ে হেসে উঠল। রিভান কিছু বুঝল না, হঠাৎ এভাবে হাসার কি হলো। প্রশ্ন করতেই অদ্রি হাতে রাখা তুলিটা রিভানের গালে নাকে আঁকিবুকি করে দিল আর সাথে সাথে আবারও হেসে উঠল। এবার যেন হাসি আর থামছে না। রিভান কিছুটা বোকা বনে গেল। পরক্ষণে ঘটনা বুঝতে পেরে গালে হাত দিয়ে দেখে রং। তারপর অদ্রির দিকে তাকিয়ে দেখে অদ্রি এখনো হাসছে। রিভান সাথে সাথে পাশ থেকে কিছুটা রং নিয়ে অদ্রির গালে মেখে দেয়। সাথে সাথে অদ্রির হাসি থেমে যায়। এবার রিভান হাসতে শুরু করে। অদ্রি গালে হাত দিয়ে বলে, এটা কি হলো? আর তুমি হাসছো কেন? রিভান বাঁকা এসে বলল, কেন? তুমি যা করেছো আমিও তাই করেছি। তুমিও হেসেছো তো আমিও হেসেছি। অদ্রি চুপ করে রিভানের দিকে তাকিয়ে থেকে বলল, আচ্ছা। বলে পাশে রাখা রঙের বোতল করে রিভানের দিকে ছুঁড়ে মারল। রিভান হতবাক হয়ে নিজের দিকে তাকালো। পুরো শার্টে রং লেগে গেছে। এবার রিভান রং নিতেই অদ্রি উঠে দৌড় দিল। রিভান পেছনে ছুটল। কিছুদূর যেতেই রিভান অদ্রিকে ধরে ফেলে। অদ্রি রিভানের থেকে হাত ছাড়ানোর জন্য মুচড়ামুচড়ি করছিল আর পাশ থেকে রং নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু রিভান হ্যাচকা টানে অদ্রিকে নিজের কাছে নিয়ে আসে। থেমে যায় অদ্রি, ফিরে তাকায় রিভানের দিকে। রিভান ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে অদ্রির দিকে। অদ্রির সমস্ত কায়া জুড়ে যেন বিদ্যুৎ খেলে গেল। রিভান অদ্রির দুগালে আলতো হাতে রং মেখে দেয়। অদ্রি তাকিয়ে থাকে। দুজনে দুজনের দিকে পলকহীন তাকিয়ে আছে। আস্তে আস্তে দুজনের মধ্যেকার দূরত্বটুকু কমে গেল। দুজনে যেন ঘোরের ভিতরে চলে গেল। একে অপরের নিঃশ্বাস আছড়ে পড়ছে দুজনের মুখে। হৃদস্পন্দনও যেন অনুভব করছে। ধীরে ধীরে রিভান এগিয়ে গেল অদ্রির দিকে, আবদ্ধ করে নিল অদ্রির অধরযুগল পরম আবেশে। হঠাৎই অদ্রির হুঁশ ফিরতেই রিভানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রিভান কিছুটা দূরে সরে গেল। রিভানের হুঁশ ফিরল। কি করতে যাচ্ছিল অদ্রিকে বোঝানোর জন্য কিছুটা এগিয়ে আসতেই অদ্রি চিৎকার করে বলে উঠল, তোমার এত সাহস কি করে হয়? রিভান বলল। অদ্রি শোনো। রিভানকে থামিয়ে দিয়ে অদ্রি বলল, কোনো কথা বলবে না ইউভান। কি ভেবেছো আমায় এসব রং তুলি দিয়ে আমার মন জয় করে নেবেন? প্রেমে পড়ে যাব তোমার? আমার এই ভুল ছিল তোমার সাথে বন্ধুত্ব করা। বন্ধু হয়ে তারপর সুযোগ নেবে। ভুলেও এমন স্বপ্ন দেখবে না। খুব খারাপ হবে রিভান। আর আমার ধারে কাছে আসারও চেষ্টা করবেন না। বলে অদ্রি চলে যেতে নিল, কিন্তু রিভান হাত ধরে আটকে দিল। রিভান ভীষণ শীতল কণ্ঠে জিজ্ঞেস করল, বন্ধু হয়ে তোমার সুযোগ নেওয়ার চেষ্টা করেছি আমি। অদ্রি ধরে রাখা হাতের ওপর জোর দিয়ে বলল, তুমি আমার লিগ্যাল ওয়াইফ। আমি সুযোগ নিলে তুমি আটকাতেও পারতে না। কিন্তু আমি তোমায় ভালোবেসেছি অদ্রি। ভালোবেসে তুমিও আমায় ভেবেছি তুমিও আমায় ভালোবাসবে। কিন্তু না, তোমার তো ভালোবাসা চাই না, ভালোবাসবেও না। ওকে ফাইন, হবে না তোমায় ভালোবাসতে। বাজিতে তুমি জিতে গেছো, আমি হার মেনে নিলাম। বলে রিভান সেখান থেকে চলে গেল। অদ্রি সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। আশার কিছু ভালো লাগছে না। ভালো থাকবেই কিভাবে? সপ্তদর্শীর হৃদয় যে বিরহের আগুনে দগ্ধ হচ্ছে। অনেক চেষ্টা করেও নুহাসের সাথে কোনো যোগাযোগ করতে পারেনি। বুঝতে পারছে না নুহাস কি ওর ফোন নাম্বার চেঞ্জ করে ফেললো নাকি। ওর সেক্রেটারিও সেদিনের পর আর কোনো খবর নিচ্ছে না। তারপর নুহাস বলেছে সে অন্য কাউকে ভালোবাসে। কে সে? নুহাস কি তাহলে আশাকে কখনো ভালোবাসবে না? কিন্তু আশা যে নুহাসকে ছাড়া অন্য কিছু ভাবতেও পারবে না। কি করবে ও? কি করা উচিত?
ভীষণ কান্না পাচ্ছে। কাকে বলবে? অদ্রি আপু ও ইসরাত আপুকে? যদি তারা ব্যাপারটা না মানেন, উল্টে রাগারাগি করে। আশা কিছু ভাবতে পারছে না, মাথা নিচু করে বসে রইল। একটু পর টুপটাপ করে গাল গড়িয়ে চোখ থেকে পানি পড়তে লাগলো। এমন সময় ইসরাতের কল আসলো। আশা চোখ মুছে ফোন রিসিভ করলো। বাসায় আছিস আশা? হ্যাঁ আপু, কেন? ইসরাত আশার কথা শুনে বলল, কি হয়েছে তোর? গলা এমন শোনাচ্ছে কেন? তুই কেঁদেছিস নাকি? ইসরাতের কথা শুনে আশার আরও বেশি করে কান্না আসলো। তবুও নিজেকে সামলে নিয়ে বলল, না আপু, কান্না করবো কেন? আমি ঠিক আছি। ইসরাত কিছু ভেবে বলল। আচ্ছা চল দেখা করি। ইসরাতের দুপাশে আশা আর অদ্রি বসে আছে। ইসরাত বুঝতে পারছে না কি হলো এদের। দুজনে উদাস হয়ে বসে আছে। ইসরাত তাই প্রশ্নটা করেই ফেলল। কি হয়েছে তোদের দু বোনের? আশা অদ্রির কারো কাছ থেকে কোনো উত্তর আসলো না। ইসরাত বিরক্ত হলো। তবে এর মধ্যে ইসরাতের ফোনে কল আসলো। ফোনের স্ক্রিনে হিসামের ছবি ভেসে উঠল। আশা অদ্রি দুজনে দেখলো। অবাক হয়ে ইসরাতের দিকে তাকালো। ইসরাত দ্রুত ফোনটা রিসিভ করে শুধু বলল। পরে কথা বলি। আশা আর অদ্রি আবারও অবাক হলো। ইসরাত ফোন রেখে আশা অদ্রির দিকে তাকিয়ে মেকি হাসলো। আশা আর অদ্রি একসাথেই বলে উঠল। কাহিনী কি আপু? ইসরাত বলল, আস্তে আস্তে বলবো বলেই তো তোদের আসতে বললাম। তোরা তো এখানে এসে এক একজন দেখি দেবদাস হয়ে আছিস। অদ্রি বলল। সেসব বাদ দাও, মোদ্দা কথায় আসো। ইসরাত এবার সবটাই বলল। আশা আর অদ্রি দুজনেই অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর একসাথে দুপাশ থেকে ইসরাতকে দুজনে জড়িয়ে ধরে বলল। কংগ্রাচুলেশনস আপুই। ইসরাতও দুজনকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর অদ্রি ছেড়ে দিয়ে চেয়ারে মাথা রাখলো। হুট করেই বলে উঠল। ভালোবাসা আসলে কি আপু? সেই সাথে আশা বলে উঠল। এত পোড়ায় কেন? কথাটা আনমনে বলে ফেলেছে, কিন্তু বলার পর দুজনেই অবাক হয়ে তাকিয়ে আছে। আর ইসরাত দুজনের দিকে তাকিয়ে আছে। তারপর ইসরাত হালকা হেসে বলল। আমি সংজ্ঞা দিলে তুমি বুঝবে না, ভালোবাসলেই বুঝবে ভালোবাসা কি। ভালোবাসা বুঝতে হলে ভালোবাসতে হবে, প্রেমে পড়তে হবে। আর সোনা পুরেই খাঁটি হয়, স্বর্ণের মতো ভালোবাসাও পুরে পুরেই খাঁটি হয়ে উঠবে। আবারও ফোনের শব্দে তিনজনের মধ্যেকার নিস্তব্ধতা ভাঙল। এবার অদ্রির ফোনে কল এসেছে। ফোন রিসিভ করে কথা বলল। তারপর কল কেটে বলল। নুহাস কল করেছে, আমি এখন আসি আপু। অদ্রি চলে যেতেই আশা চোখ বন্ধ করে চেয়ারে মাথা এলিয়ে দিল। চোখের ওপর একটা হাত রাখলো। ইসরাত অবাক হয়ে তাকিয়ে রইল। নুহাসের সাথে দেখা করে বাসায় ফিরতে ফিরতে অদ্রির অনেক রাত হয়ে গেল। নুহাস বাসায় পৌঁছে দিল। অদ্ভুত ব্যাপার, আজকে নুহাসের সাথেও অদ্রির কথা বলতে ভালো লাগছে না। সব কিছুতেই অদ্রির বিরক্ত লাগছে। সেটা যে সকালের ঘটনার জন্য তা অদ্রি বেশ বুঝতে পারছে। আজ নুহাস যা বলেছে তার উত্তর অদ্রি কেবল হুহা বলেছে। নুহাসও ব্যাপারটা খেয়াল করেছে, তবে জিজ্ঞেস করেও কোনো লাভ হলো না। কিছুই বলেনি অদ্রি। অদ্রির এমন ব্যবহার নুহাসের মোটেই ভালো লাগেনি। কিছু তো হয়েছে, কিন্তু অদ্রি তো বলছে না। নুহাসের মনেও হাঁসফাঁস শুরু হলো। অদ্রিকে বাসায় ছেড়ে দিয়ে চলে আসলো। মনের ভেতর কেমন নীরব ঝড় বয়ে যাচ্ছে। অদ্রি বাসায় ঢুকতে দেখে রিভান সোফায় বসে আছে। অদ্রি কি কিছু বলবে নাকি বলবে না দোটানায় পড়ল। তবে সেটা রিভান দূর করে দিল নিজে কথা বলে। তবে রিভান যা বলল তা শোনার জন্য অদ্রি একদমই প্রস্তুত ছিল না। রিভান অদ্রিকে দেখে সোজা সোফা থেকে উঠে এসে বলল। তুমি চাইলে এখান থেকে চলে যেতে পারো। আমি যত দ্রুত সম্ভব ডিভোর্সের ব্যবস্থা করব। কষ্ট করে 1 বছর আর থাকতে হবে না। বলেই রিভান চলে গেল। অদ্রি থায় দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে রইল। সময় বহমান। দেখতে দেখতে রিভান আর অদ্রির বিয়ের 3 মাস পেরিয়ে গেছে। সেই সাথে বদলে গেছে অনেক কিছু। সেদিনের পর আর রিভান অদ্রির সাথে আগের মতন কথা বলে না। হুট করে এসে বউ বলে ডাকে না, ভালোবাসিও বলে না। বলতে গেলে তেমন কোনো কথাই হয় না দুজনের মাঝে। রিভানও এখন বেশ ব্যস্ত। নতুন গানের রেকর্ড, শুটিং সবকিছু নিয়ে বেশ ব্যস্ত। অন্য কোনো দিকে আর মন নেই। আসলে নেই নাকি কেবলই নেই দেখাতে চাচ্ছে কি জানি। অদ্রি ক্যানভাসে রং তুলিতে আঁচড় কাটছে। বারবার বিরক্ত হচ্ছে, মন মতো কিছুই হচ্ছে না। অনেক চেষ্টা করেও কাঙ্ক্ষিত চিত্রতা ফুটিয়ে তুলতে পারছে না। বিরক্ত হয়ে সব ফেলে উঠে দাঁড়ালো। রিভান বাসায় আসে না 1 সপ্তাহ হয়েছে। যাওয়ার আগে অবশ্য বলে গেছে। অদ্রি শুনেছে ওদের নতুন গান আসছে, তার জন্য হয়তো ব্যস্ত। সেদিনের পর রিভন আর ডিভোর্সের ব্যাপারে কিছু বলেনি, আগের মতো আচরণও করেনি।
তাতে অবশ্য অদ্রির খুশি হওয়ার কথা, কিন্তু অদ্ভুত ব্যাপার, অদ্রি খুশি হতে পারছে না, বরং আগে রিভানের করা পাগলামিগুলো খুব মিস করে। হয়তো অভ্যাস হয়ে গেছিল সেসবের সাথে। অদ্রি অবশ্য সেদিনের পর অনেকবার চেষ্টা করেছে রিভানকে সরি বলার, কিন্তু কেন যেন আর বলে উঠতে পারেনি। এবার ঠিক করেছে রিভান ফিরলে যে করেই হোক সরি বলবে। অদ্রি লম্বা এক শ্বাস নিল। এখন কিছুটা সজীব লাগছে। কি করবে ভেবে তারপর বেরিয়ে গেল ইসরাতের বাসার উদ্দেশ্যে। যাওয়ার পথে আরেকটা কথা ভেবে নিল, রিভান ফিরলে রিভানের সাথে কথা বলে ও কানাডায় ফিরে যাবে। তারপর সময় হলে রিভান ডিভোর্স পেপার যেন পাঠিয়ে দেয়। ইসরাত আর অদ্রি বারান্দায় বসে আছে। ইসরাতের মনে হলো অদ্রির মন খারাপ। ইসরাতের একটা কথা জানতে খুব কৌতূহল হলো, তাই প্রশ্নটা করেই ফেলল। তোর আর ভাইয়ের সম্পর্কটা কেমন চলছে? অদ্রির মনে হয়েছিল ইসরাত এমন কিছু বলবে, তাই ভাবলেশীনভাবে উত্তর দিল। যেমন চলার কথা ছিল। ইসরাত ফের প্রশ্ন করল। ভালোবাসিস ভাইয়াকে? অদ্রিবার ইসরাতের দিকে তাকালো, তারপর বলল। তোমার মনে হয়? ইসরাত মাথা নাড়িয়ে উত্তর দিল। হ্যাঁ। অদ্রি হেসে বলল। কারণ কি? ইসরাত বলল। সেদিন হঠাৎ করেই জানতে চাইলি ভালোবাসা কি, তার মানে তুইও প্রেমে পড়েছিস। ভালোবাসা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিস, বুঝতে পারছিস না। এখন আবার মন খারাপ করে বসে আছিস। তোর মন খারাপের কারণটা হয়তো তুই বুঝতে পারছিস না, তবে আমি বুঝেছি। সেটা কি জানিস? তুই ভাইয়াকে মিস করছিস। অদ্রি কোনো উত্তর দিল না, তবে কথাটা সত্যি ওকে ভাবিয়ে তুলল। আসলে কি ও রিভানকে মিস করছে? ওর মন খারাপের কারণ কি রিভান? সব কিছু এত বিরক্ত লাগার কারণ রিভানের অনুপস্থিতি? অদ্রিকে চুপ করে থাকতে দেখে ইসরাত বলল। আমি জানি তুই এমন মানুষ যে কখনোই নিজের অনুভূতি প্রকাশ করবি না, কিন্তু নিজের কাছে প্রশ্ন কর, তোর কি আসলেই কোনো অনুভূতি নেই ভাইয়ের প্রতি? ভুল করে একবার ভালোবেসেই দেখ। ভালোবাসা সুন্দর। সোয়াইবের পর আমিও ভেবেছি আর ভালোবাসবো না, কিন্তু দেখ, যে সত্যি ভালোবেসেছে তাকে ফেরাতে পারিনি। তাই বলছি, নিজের অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা কর। না হয় এমন হলো তুই বুঝলি, কিন্তু সেটা অনেক দেরি হয়ে গেল। অদ্রি চুপচাপ বসে রইল। ভালো লাগছে না ওর, কিচ্ছু ভাবতে ভালো লাগছে না। সবাই কেন এত সারাক্ষণ ভালোবাসা এই একটা শব্দে পাগল হয়ে থাকে? এই শব্দটা কি এখন ওকেও পাগল করে তুলেছে? আসলে কি সেটা ওর নিজের কাছে স্বীকার করতে চাইছে না? অদ্রি দেখলো ইসরাত একটু দূরে দাঁড়িয়ে ভিডিও কলে কথা বলছে। সেটা যে হিসামের সাথে তা বেশ বুঝতেই পারছে। ইসরাতের ঠোঁটে লাজুক হাসি, কথা বলছে আর হাসছে। সেই হাসির রেশ সর্বাঙ্গে ছড়িয়ে পড়ছে। অদ্রির মনে মনে বলল, ভালোবাসা সুন্দর, তবে আমার ভীষণ ভয় হয় আপু। সব সুন্দর সবাইকে সয় না। ভাবনার মাঝে ইসরাত এসে অদ্রিকে ফোনটা এগিয়ে দিয়ে বলল। হিসাম কথা বলবে তোর সাথে। অদ্রি ফোনটা হাতে নিল। হিসামের সাথে কথা বলল। ভীষণ ভালো লাগলো হিসাম ভাইকে। ওর মনে হলো এই মানুষটার সাথে আপু ভালো থাকবে, অনেক ভালো থাকবে। অদ্রির হঠাৎ করে নজর পড়ল হিসামের পেছনে একটু দূরে বসা দুজন মানুষের ওপর। রিভান সাথে একটা মেয়ে। এই মেয়েটাকে চেনো, অভিনেত্রী মুন। রিভান আর মুন দুজনে গল্প করছে, বোঝা যাচ্ছে। ইসরাত অদ্রির দৃষ্টি অনুসরণ করে হিসামকে বলল। তোমার পিছনে মন? অভিনেত্রী মন? হিসাম হেসে বলল। হ্যাঁ, তোমায় বললাম না আমাদের এবারের গানের মিউজিকের ভিডিওতে মন থাকবে। ইসরাত হেসে বলল। আমার অনেক পছন্দের অভিনেত্রী। হিসাম বলল। কথা বলবে? দাঁড়াও, মন আর রিভানের কাছে যাচ্ছি। অদ্রির সাথে সাথে ফোনটা ইসরাতের কাছে দিয়ে উঠে চলে যায়। ইসরাত প্রথমে হা হয়ে তাকিয়ে থাকে, তারপর ঠোঁটে এক চওড়া হাসি ফোটে। ফোনের ওপারে হিসাম বুঝলো কিছু হয়েছে, তবে ইসরাত জানালো এখন কথা বলবে না। রিভান আর মন গল্প করছে, ঠিক গল্প না, কাজের ব্যাপারে কথা হচ্ছে। কথা বলতে হেসে উঠছে। মন মনোযোগ দিয়ে লক্ষ্য করছে সবটা। ওনার কথার মাঝে সৌভিক আসলো সেখানে। শুরু হলো তিনজনের আড্ডা। তবে তিনজনের আড্ডায় মন তাকিয়ে রইল রিভানের দিকে, আর সৌভিক তাকিয়ে রইল মনের দিকে। অদ্রি নুহাসের সাথে বসে আছে। নুহাসের সাথে দেখা হওয়াটা অনাকাঙ্ক্ষিত। সেই সময় রিভান আর মনকে দেখে অদ্রির কেন জানি ভালো লাগছিল না, তাই চলে এসেছে ইসরাতের বাসা থেকে। আশার সাথে নুহাসের সাথে দেখা, কিন্তু আজকাল নুহাসের সাক্ষাৎ ওর ভালো লাগে না। তার অবশ্য একটা কারণ আছে। নুহাসের বেশিরভাগ কথাই থাকে রিভান আর ওর ডিভোর্স নিয়ে। এই যেমন এখন বলছে। অদ্রির পর্যন্ত বিরক্ত লাগছে, তাই বলে উঠল। আমি রিভানকে ডিভোর্স দিব না।
অদ্রির এমন কথায় নুহাস চমকে উঠল, সাথে সাথে বলল। কি? কেন? অদ্রি উত্তরও দিল। আমার ইচ্ছে তাই। নুহাস বলল। মানে? অদ্রি বলল। মানে ডিভোর্স দিব না, আর কিছু। নুহাসকে কোনো উত্তর দিতে দিল না, তার আগেই অদ্রি উঠে চলে আসলো। রিভানের রাগটাই কি নুহাসের ওপর দেখালো অদ্রি, কিন্তু রিভানের সাথেই কেন রাগ করলো? দূর থেকে আসা সবটা দেখলো। আগের মতো নুহাসের সামনে এখন আর যায় না, কল মেসেজ কিছুই করে না। তবে না দেখেও থাকতে পারে না। হঠাৎ করে মনে প্রশ্ন আসলো, নুহাস যাকে ভালোবাসে সেই মেয়েটা কি আপু? পরপরই বলল, কি বলছিস উল্টোপাল্টা? আপুর তো বিয়ে হয়ে গেছে। আচ্ছা, আপুকে জানবে মেয়েটাকে? আপুকে জিজ্ঞেস করে দেখব, দেখি যদি কোনো উত্তর পাই। সেই মেয়েটাকে একবার হলেও দেখতে চাই। অদ্রি ছাদে দোলনায় বসে আছে, বসে বসে আকাশের ছবি তুলছে। আকাশের বিভিন্ন রকম ছবি তুলল, তারপর চুপচাপ ছাদেই বসে রইল। বসে বসে নিজের জীবন নিয়ে ভাবতে লাগলো। ভাবনাগুলো কিছুক্ষণ পরপরই তালগোল পাকিয়ে যাচ্ছে। অদ্রির মাঝে মাঝে মনে হয় ও সারাদিন এত বেশি চিন্তা করে, কিন্তু তারপর কী নিয়ে চিন্তা করে সেটাই ভুলে যায়। এই দিক থেকে অদ্রি নিজেকে অসুস্থ মনে হয়। ভাবনার মাঝেই অদ্রির ভীষণ হাসি পেল। পরক্ষণেই ভাবলো, আচ্ছা, আমি যদি মানসিকভাবে অসুস্থ একজন মানুষই হই, তখনও কি রিভান ভালোবাসবে? কি জানি। পুরুষ মানুষের ভালোবাসার কথা কি বলবো। নিজের বাবাকেই তো দেখলো, মা মারা যাওয়ার পরপরই বিয়ে করে ফেললো। সেখানে রিভান একটা মানসিকভাবে অসুস্থ মেয়েকে সারা জীবন ভালোবাসবে? সম্ভবই না। আচ্ছা, মা মারা না গেলে তো জীবনটা এমন হতো না। হুট করে মায়ের মারা যাওয়া, বাবার আবার বিয়ে করা, তারপর ধীরে ধীরে বদলে যাওয়া, ওর সৎমাকে দেখতে না পারা। অবশ্য উনি নিজেও অদ্রিকে দেখতে পারত না। অদ্রি ভীষণ জেদি ছিল ঠিক, তবে অদ্রি যতটুকু রাগ দেখাতো অদ্রির বাবার কাছে তার চেয়ে বেশি উনি বাড়িয়ে বলতেন। বাবার অবহেলা, তাই একটু বুঝতেই সব ছেড়ে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। গেল কানাডা, কিন্তু নতুন পরিবেশে নিজেকে নতুনভাবে মানিয়ে নেওয়াটাও সহজ ছিল না। নানা রকম বুলিংয়ের শিকার হতো প্রায়ই। তবুও সেসব কাউকে বলতে পারত না, বলার মতো ছিল না কেউ। সেসব দিন অতিক্রম করে আজকের দিনটাই আসতে অদ্রি কিসের ভেতর দিয়ে গিয়েছে সেটা কেবল অদ্রিই জানে। আর সবশেষে ওর ভালোবাসা ব্যাপারটার ওপর তীব্র রাগ অনুভব করে। সব কিছুর জন্য ওর ভালোবাসাকে দায়ী মনে হয়। মানুষ ভালোবাসে বলেই এত দুঃখ পায়। এই যে দিদুনকে ভালোবাসে বলে তো বিয়েটা করতে হয়েছে, আর তার বিনিময়ে তো দুঃখই পাচ্ছে। এত শত ভাবনা ভাবতে ভাবতে কখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু করেছে অদ্রির খেয়ালই হয়নি। তবে যখন খেয়াল হলো তখন অদ্রির নিচে নামার ইচ্ছে হলো না, তাই সেখানেই বসে রইল। সন্ধ্যার আকাশের আরও দুইটা ছবি তুলল। এমন সময় রিভান ছাদে আসলো। অদ্রিকে দেখে বলল, সন্ধ্যা হয়ে গেছে, এখনো ছাদে কি করছো? অদ্রি রিভানকে দেখে বলল। কখন এসেছো তুমি? রিভান উত্তর দিল। 2 ঘন্টা হলো। সন্ধ্যাবেলা কি করছো এখানে? অদ্রি একটু অবাকই হলো। রিভানের কথায় 2 ঘন্টা হলো ফিরেছে মাত্র, ছাদে এলো। অদ্রি ফোন নিয়ে বলল, ছবি তুলছিলাম আকাশের। রিভান বলল। ও, সন্ধ্যা হয়ে গেছে, নিচে নেমে এসো। বলে রিভান চলে গেল ছাদ থেকে। অদ্রি রিভানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। বুঝলো রিভান বদলে গেছে। আগে রিভান হলে হয়তো বলতো, আকাশের কি ছবি তুলছো, তার চেয়ে তোমার বরের ছবি তুলো, আকাশের চেয়েও তোমার বর বেশি সুন্দর। ভেবেই হাসলো শব্দহীন। রিভানের এমন বদলে যাওয়ার কারণ কি? অভিমানে নাকি ভালোবাসা ফুরিয়ে গিয়েছে? অদ্রির ঠোঁটে আবারও হাসির রেখা ফুটলো, তার ছেলের হাসি। কার প্রতি? ভালোবাসার প্রতি নাকি নিজের ভাগ্যের প্রতি? ইসরাত মাথা চেপে বসে আছে। পাশেই ফোনটা বেজে চলেছে অনেকক্ষণ যাবৎ। কয়েকবার বেজে বন্ধ হতে ইসরাত মাথা তুলে তাকালো। কিছুটা সময় নিয়ে তারপর ফোন হাতে নিল। কল করবে সে চিন্তা করতে ফোনটা আবার বেজে উঠল। ইসরাত কিছুটা সময় নিয়ে কলটা রিসিভ করে কানে ধরল। ওপাশ থেকে হ্যালো বলতে ইসরাত কয়েক সেকেন্ড সময় নিয়ে বলল, হ্যাঁ। হিসাম বলল, কি করছিলে, ফোন ধরনি কেন? ও ইসরাত বলল, ফোনের কাছে ছিলাম না। বলে আবার জানতে চাইলো। কি করছো? ইসরাত বলল, কিছু না। তুমি? হিসাম উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল। মন খারাপ তোমার? ইসরাত তৎক্ষণাৎ উত্তর দিল, না, একদম ঠিক আছি আমি। হিসাম আবারও বলল। শরীর ঠিক আছে? ইসরাত উত্তর দিল। হ্যাঁ, ঠিক আছে। কি করছো? হিসাম চটজলদি উত্তর দিল। তোমায় মিস করছি। ইসরাত চুপ করে রইল। হিসাম বলল, চলো দেখা করি। ইসরাত তৎক্ষণাৎ উত্তর দিল। না। হিসাম কিছুটা অবাক হলো। এমন করে না বলার কি আছে? সন্ধিয়ান কণ্ঠে বলল, কি হয়েছে বলো তো?
ইসরাত নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে উত্তর দিল। কিছু না। তোমার তো এখন অনেক কাজ, সেসব রেখে দেখা করবে কিভাবে? কাজ শেষ হলে তখন দেখা করব। হিসাম কিছু বলল না। হিসাম ঠিক কী ভাবছে ইসরাত বুঝলো না। ইসরাতের মনে কী চলছে তাও হিসাম ধরতে পারল না। নীরবতা ভেঙে ইসরাত বলল, শোনো, সাবধানে থাকবে। হিসাম হয়তো কিছু বলতো, তবে তার আগে ডাক পড়তেই আর কিছু বলতে পারল না। রাখছে বলে ফোন কেটে দিল। ফোন রেখে সোফায় মাথা রেখে চোখ বন্ধ করে রইল ইসরাত। ইসরাত অবাক হয়ে হিসামের দিকে তাকিয়ে আছে। হিসাম ইসরাতের সামনে সোফায় বসে আছে। এই ছেলেকে মানা করেছিল দেখা করতে, তাই বলে সোজা বাসায় চলে আসবে? ইসরাতকে তাকিয়ে থাকতে দেখে হিসাম হাত দিয়ে ইশারা করে বলল, কাছে আসো। ইসরাত হিসামের কথা শুনে ভরকে গেল। অবাক হয়ে হিসামের দিকে তাকিয়ে রইল। ইসরাতের ভরকে যাওয়া চেহারা দেখে হিসাম উঠে গিয়ে ইসরাতের পাশে বসলো। তৎক্ষণাৎ ইসরাত কিছুটা দূরে সরে বসলো। হিসাম আরও কাছে গিয়ে বসলো। ইসরাত দূরে সরতে নিলে হিসাম খপ করে ইসরাতের হাতটা ধরে ফেলল। ইসরাত তাকাতেই প্রশ্ন করল। ইসরাত বলল, কই কি হয়েছে? হিসাম বলল। তাহলে দেখা করতে চাওনি কেন? হিসাম কেমন এক দৃষ্টিতে ইসরাতের দিকে তাকিয়ে আছে। এমন দৃষ্টি যেন ওর ভেতরটাকেও নাড়িয়ে দিচ্ছে। ইসরাত বেশিক্ষণ হিসামের চোখে চোখ রাখতে পারল না। দৃষ্টি ঘুরিয়ে অন্যদিকে তাকালো। তারপর আস্তে আস্তে বলল, তোমার তো এখন কাজের চাপ বেশি, কাজ শেষ হলে না হয় দেখা করতাম। কথা শেষ করার আগে হিসাম ইসরাতের অধৈর্য যুগল দখল করে নেয়। ইসরাত সেখানে স্তব্ধ হয়ে রইল। তবে মস্তিষ্কে সংকেত পেতে চোখ মুখ খিচে বন্ধ করে রইল। কয়েক সেকেন্ড অতিক্রম হতেই হিসাম কিছুটা দূরে সরে আসলো। ফিসফিসিয়ে বলল, তোমায় না দেখলে কাজ করার এনার্জি কোথায় পাবো? আর এটা হলো আমার সাথে দেখা না করার শাস্তি। এবার এক্সট্রা এনার্জি নিয়ে কাজ করতে পারবো। বলেই ঠোঁটের হাসিটা প্রসারিত করলো। ইসরাত চোখ খুলে এক নজর সে হাসিটা দেখল। তারপর তড়িৎ বেগে সেখান থেকে দৌড়ে চলে গেল। এবার হিসাম সশব্দে হেসে উঠল। মেসেজের টুংটাং শব্দে হিসামের হাসির শব্দ থামল। তবে ঠোঁটের শব্দহীন হাসিটা বজায় রেখে ফোনটা হাতে নিয়ে বুঝলো ওর ফোনে মেসেজ আসেনি। আশেপাশে তাকাতে সোফার এক কোণে ইসরাতের ফোনটা দেখতে পেল। ফোনটা নিয়ে ইসরাতের কাছে যাওয়ার উদ্দেশ্যে দাঁড়ালো। তবে আবারও মেসেজের শব্দে ফোনের স্ক্রিনে নজর গেল। মুহূর্তে হিসামের চোখ দুটিতে বিস্ময় খেলে গেল। অবাক হয়ে একের পর মেসেজগুলো দেখতে লাগলো। আর সম্পূর্ণ মুখে কাঠিন্য এসে ভিড় করলো। চোয়াল তাই শক্ত হয়ে উঠল। ইসরাত ব্যালকনিতে দাঁড়িয়ে চোখ বন্ধ করে আছে। একটু আগের ঘটনা থেকে এখনও যেন বেরোতে পারছে না। তবে কারো পদশব্দ পেয়ে চোখ খুলে তাকালো। মানুষটাকে কাছাকাছি দেখে আবারও মিয়ে গেল। অন্যদিকে ফিরে তাকিয়ে রইল। হিসাম কিছুটা এগিয়ে এসে দাঁড়ালো ইসরাতের কাছে। ইসরাতের স্পন্দন আবারও বাড়তে লাগলো। ঠিক সেই মুহূর্তে হিসামের করা প্রশ্নে ইসরাতের যেন দম বন্ধ হয়ে আসলো। বড় বড় চোখে হিসামের দিকে তাকালো। হিসামের কঠিন মুখশ্রী দেখে ইসরাত চোখ ফিরে নিল। সর্বাঙ্গে ভয়ে কাটা দিয়ে উঠল। ততক্ষণে দ্বিতীয়বারের মতন হিসামের প্রশ্নটা কর্ণকর হলো। সোয়াইপ তোমায় মেসেজ দিচ্ছে, আমার ছবি দিয়ে হুমকি দিচ্ছে। আমায় বলনি কেন এসব? কেন বলনি? শেষ প্রশ্নটা কিছুটা জোরেই বলল। ইসরাত কিছুটা কেঁপে উঠল। হিসাম বুঝলো, তবে সেদিকে ঢুকে পড়ল না। কিছু সময় চুপ করে তারপর আবারও বলল, তুমি এজন্য আমার সাথে দেখা করতে চাচ্ছিলেন না? ঠিকমতো কথা বলতে না, ফোন ধরতে না। ইসরাত চোখ তুলে হিসামের দিকে তাকালো। চোখ দুটো পানিতে টইটুম্বুর হয়ে আছে, যেন যে কোনো সময়ই তা গড়িয়ে পড়বে। হিসাম চোখ ফিরে অন্যদিকে তাকালো। রিভান মুনের সামনে বসে আছে। হঠাৎ করে মুন দেখা করতে চাইল। রিভান মুনকে প্রশ্ন করলো, হঠাৎ দেখা করতে বললে এই সময় সব ঠিকঠাক? মুন শুধু হ্যাঁ বোধক মাথা নাড়ালো। রিভানের চাউনি দেখে মুন বুঝলো রিভান কারণটা জানতে চাইছে। মুন রিভানের দিকে তাকিয়ে ঠোঁটে হালকা হাসি ফুটিয়ে বলল, আসলে আজকে আমার জন্মদিন। রিভান অবাক হয়ে বলল, আজকে শুভ জন্মদিন মুন। মুন মিষ্টি হেসে বলল, থ্যাংক ইউ। রিভান আবারও বলল। সরি, আসলে আমি জানতাম না। রিভানকে থামিয়ে দিয়ে মুন বলল, ইটস ওকে, কোনো ব্যাপার না। আসলে আমি তোমায় একটা কথা বলবো বলে ডেকেছি। অনেক দিন ধরে বলবো ভাবছিলাম, তারপর ভাবলাম আমার জন্মদিনেই বলি। রিভান কৌতূহলী হয়ে বলল। হ্যাঁ বলো। মুন কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ঢোক গিলে নিজেকে কিছুটা ধাতস্থ করে বলল, আসলে। রিভান মুনের দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, পানি খাও।
মন সাথে সাথে গ্লাস থেকে পানি খেয়ে নিল। গ্লাসটা আগের জায়গায় রেখে বলল, থ্যাঙ্কস। রিভান বলল। তোমার এত নার্ভাস লাগছে কেন মন? কি বলবে বলো? মন এবার দম নিয়ে রিভানের চোখে চোখ রেখে বলল, অ্যাকচুয়ালি আই লাইক ইউ জুভান। মুহূর্তেই রিভানের চোখে মুখের রং বদলে গেল। অবাক হয়ে বলল, কি? মন হাসি মুখে মাথা নাড়িয়ে বলল, আমার তোমাকে ভালো লাগে জুবান, মানে আমি বলতে চাচ্ছি। রিভান সাথে সাথেই বলল, থ্যাংক ইউ মন, আই লাইক ইউ টু, বাট অ্যাজ এ ফ্রেন্ড। তুমি হয়তো জানো না আমি বিবাহিত। মন চমকে উঠে বলল, কি তুমি বিবাহিত? মজা করছো? রিভান বলল। তোমার সাথে আমার মজার সম্পর্ক? মন চুপ করে রইল। রিভান কথাগুলো এখনো ওর মাথায় ঢুকছে না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল রিভানের দিকে। রিভান বলল, আই এম সরি মন, তুমি কষ্ট পাচ্ছ জানি, বাট সরি। তোমার জন্য নিশ্চয়ই আমার চেয়ে ভালো কেউ আছে, যে তোমায় তোমার চেয়েও বেশি ভালোবাসবে। বলে রিভান চলে গেল। মন রিভানের যাওয়ার দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, কিন্তু আমি তো তোমায় ভালোবাসি। রিভান বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। এতক্ষণে অদ্রি ঘুমিয়ে গেছে নিশ্চয়ই। রিভান নিজের রুমের দিকে পা বাড়াতেই অদ্রির রুমের দিকে নজর গেল। আলো জ্বলছে এখনো। মনে প্রশ্ন আসলো, এখনো জেগে আছে অদ্রি? সন্তর্পণে অদ্রির রুমের দিকে পা বাড়ালো। রুমে প্রবেশ করে দেখলো অদ্রি এলোমেলো হয়ে শুয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে গভীর ঘুমে আছে। রিভান আস্তে আস্তে এগিয়ে গেল সেদিকে। বেডের পাশে ফ্লোরে হাঁটু মুড়ে বসলো। নির্বিশেষ তাকিয়ে রইল অদ্রির ঘুমন্ত মুখের দিকে। ভীষণ মায়াবী লাগছে ঘুমন্ত মুখখানা। রিভান এক হাত দিয়ে ধীরে ধীরে অদ্রির কপালে গালে এলোমেলো হয়ে ছড়িয়ে থাকা চুলগুলো সরিয়ে দিল। অদ্রি নড়েচড়ে উঠতে রিভান তাড়াতাড়ি হাত সরিয়ে দিল। অদ্রি নড়েচড়ে অন্য পাশে হয়ে শুয়ে পড়ল। রিভান নিঃশব্দে হাসল। মনে মনে বলল, ঘুম পাগলি। রিভান উঠে দাঁড়াতে খেয়াল করলো সারা ঘরে এলোমেলো হয়ে রং তুলি ছড়িয়ে ছিটিয়ে আছে। রিভান ফ্লোর থেকে তুলে নিতে নিতে বলল, দর্শি মেয়ে একটা, ছুরি ছাড়া যদি আর কিছু জানতো। রিভান, তোর কপাল খারাপ। প্রেমে পড়লি তো পড়লি, এমন একটা উড়নচণ্ডী মেয়ের প্রেমেই পড়লি। আপন মনে কথা বলতে বলতে ক্যানভাসের সামনে এসে দাঁড়াতেই রিভানের কথা থেমে গেল। অবাক হয়ে একবার অদ্রির দিকে তাকালো, আবার ক্যানভাসে ফুটে ওঠা চিত্রের দিকে তাকালো। চিত্রে সন্ধ্যার আলো আধারের খেলার মাঝে দুজন মানবমানবীর মুখোমুখি দাঁড়িয়ে আছে। মানবের চোখে মুখে হাসির ছাপ স্পষ্ট দেখা গেলেও মানবের সম্পূর্ণ চেহারায় রয়েছে বিস্ময়ের ছাপ। রিভান চোখ বন্ধ করে সেদিন সন্ধ্যার ওর সামনাসামনি খুব কাছে দাঁড়িয়ে থাকা অদ্রির বিস্ময়ে ভরা মুখটা মনে করল, যেদিন প্রথম ও অদ্রিকে মনের কথা বলেছিল। চোখ খুলে বিশ্বজয়ের হাসি নিয়ে অদ্রির ঘুমন্ত মুখের দিকে তাকালো। সারাদিনে মন রুম থেকে বের হয়নি। মনের বাবা মা ভীষণ দুশ্চিন্তায় আছে। এর আগে কখনো এমন করেনি। হঠাৎ কি হলো? জন্মদিনের মতন এমন একটা বিশেষ দিনে কারোর সাথে কথা বলছে না, রুম থেকে বেরোচ্ছে না। মনের রুমে দরজায় কেউ করাঘাত করলো। মন প্রতিবারের মতন শুনতে পায়নি, ভাব নিয়ে চুপচাপ শুয়ে রইল। ওর মাথায় এখনও রিভানের কথাগুলো ঘুরছে। কিছুতে বিশ্বাস হচ্ছে না রিভান বিবাহিত। কে সে? কাকে বিয়ে করেছে? এসব ভাবনার মাঝে বাইরে থেকে শুনতে পেলেও কেউ বলছে, আপু দরজা খোল, আমি এসেছি। মন তাও চুপচাপ শুয়ে রইল। একটু পর আবারও বলল, আপু তুই দরজা না খুললে আমি এখানেই বসে থাকবো। আমি অফিস থেকে সোজা এখানে এসেছি, কিন্তু দরজা খোল, আমার টায়ার্ড লাগছে। মন তাও চুপচাপ শুয়ে রইল। কয়েক মিনিট পর উঠে বসলো। আস্তে আস্তে গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই নুহাস রুমে ঢুকলো। নুহাস এক পলকে পুরো রুমের বিধ্বস্ত রূপ দেখে নিল। তবে মনের দিকে তাকিয়েই কলিজা কেঁপে উঠল। সাথে সাথে প্রশ্ন করলো, কি হয়েছে তোর আপু? এমন হাল করে রেখেছিস কেন নিজের? জন্মদিনে কেউ এমন করে থাকে? কি হয়েছে বল? নুহাসের কথায় মনের চোখ ফেটে জল গড়াতে লাগলো। নুহাস আর মন সম্পর্কে কাজিন, ভাই বোনের সম্পর্কের চেয়েও দুজন দুজনার ভালো বন্ধু। নুহাস মনের চেয়ে কয়েক বছরে ছোট হলেও দুজনের সমবয়সী বন্ধুর মতোই চলে। সুখ দুঃখে সব কথাই একে অপরকে শেয়ার করে। মন ধীরে ধীরে নুহাসকে সব কিছু বলতে থাকে। আর রিভানের নাম শুনেই নুহাসের চোয়াল শক্ত হয়ে ওঠে। অদ্রির জন্য তো রিভানের সাথে এক নীরব যুদ্ধ চলছে, সেখানে আবার এখন ওর বোন তার জন্য কষ্ট পাচ্ছে। ইচ্ছে করছে এখনই গিয়ে পুঁতে দিয়ে রেখে আসি। শুধু বোনের জন্য চুপ করে রইল। মনকে শান্ত করে নুহাসকে বলল, তুই ইভানের স্ত্রীকে চিনিস? মন বলল, কিভাবে? আমি তো জানলামই আজকে।
বলতে বলতে দু চোখ গড়িয়ে আবার পানি পড়তে লাগলো। নুহাস বলল, তোর আদরের কথা মনে আসে আপু? মুন মাথা নাড়িয়ে বলল। হ্যাঁ, কেন? নুহাস বলল। ইভানের সাথে আদরির বিয়ে হয়েছে। মুন দ্বিতীয়বারের মতন আবার অবাক হলো। এবার যেন কথা বলতেই ভুলে গিয়েছে। ফ্যাল ফ্যাল করে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, মানে কি বলছিস তুই? নুহাস নিচের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলল। ঠিকই শুনেছিস আপু। মুন উত্তেজিত হয়ে বলল, কিভাবে? তুই না অদ্রিকে ভালোবাসতি? নুহাস উত্তর দিল। এখনও বাসি। মুন এবার শান্ত কণ্ঠে বলল। তবে নুহাস বলল, বিয়েটা ওদের ব্যবসায়িক কোনো কারণে হয়েছে। ব্যবসায়িক সম্পর্ক দৃঢ় করার জন্য পারিবারিক সম্পর্ক গড়েছে। তবে খুশির খবর কি জানিস আপু? আদ্রিও এ বিয়েতে রাজি না। ওদের বিয়েটা আদতে একটা কন্ট্রাক্ট। মুন বলল। কি? নুহাস হাসি মুখে মাথা নাড়িয়ে বলল। হ্যাঁ, 1 বছরের কন্ট্রাক্ট ম্যারেজ। তারপর দুজন আলাদা হয়ে যাবে। মুন চুপ করে থেকে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করলো। তারপর বলল, একটা চুক্তির বিয়ের জন্য জুভান আমায় রিজেক্ট করলো? মুনের চোখ থেকে নীরবে অশ্রু ঝরতে লাগলো। নুহাস মুনের হাত ধরে বলল। আমায় শুধুমাত্র তুই সাহায্য করতে পারিস। মুন প্রশ্ন করলো। আমি আমি কিভাবে? নুহাস বলল। তুই ইভানকে ভালোবাসিস তো? মুন মাথা নাড়ালো। নুহাস বলল। তাহলে আমি যা বলছি মন দিয়ে শোন। ওদের বিয়ের 1 বছর শেষ হতেই ওদের আলাদা করতে হবে। তারপর তোর আর আমার রাস্তা একদম ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছিস? তুই শুধু আমি যা বলবো তাই করবি। দেখবি সব আমাদের ইচ্ছে মতো হবে। মন কিছু বুঝলো না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল নুহাসের দিকে। কি করতে হবে ওর? তবে যাই হোক, ও তো রিভানকে ভালোবাসে। ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য একটু চেষ্টা করতেই পারে। সোয়াইব মাটিতে পড়ে আছে। ওর সামনে চেয়ারে হিসাম বসে আছে। তার পাশে পুলিশ অফিসার। দুজন পুলিশ সোয়াইবকে ধরে বসালো। হিসাম এবার সোয়াইবের দিকে ডিভোর্স পেপারটা এগিয়ে দিল। একটু আগেও হিসাম ডিভোর্স পেপারে সাইন করতে বলেছিল। সোয়াইব তখন সাইন না করে উল্টো ইসরাত হিসামের সম্পর্ক নিয়ে দুটো কটু শব্দ উচ্চারণ করে, যার ফলে হিসামের একটা হাতের ছাপ আপনা আপনি সোয়াইবের গালে বসে যায়। তাল সামলাতে না পেরে চেয়ার থেকে ফ্লোরে পড়ে যায়। সোয়াইবের গালে এখন হিসামের 5 আঙুলের ছাপ জলজল করছে। সোয়াইব রাগে ফুঁসছে, কিন্তু কিছুই করতে পারছে না। তা সম্ভবও নয়। সামনেই 3 জন পুলিশ আর একজন উকিল দাঁড়িয়ে আছে। সোয়াইব চুপচাপ বসে থাকতে দেখে হিসাম বলে উঠল। দ্রুত সাইনটা করো, না হয় অন্য গালে আদর বসাতে দেরি হবে না। এবার পুলিশ অফিসার আর উকিলও তাড়া দিলেন। দাঁতে দাঁত চেপে সোয়াইব সাইনটা করে দিল। তৎক্ষণাৎ হিসাম পেপারটা নিয়ে উঠে দাঁড়ালো। একটা ফাইল পুলিশ অফিসারের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এখানে সব প্রমাণ আছে, এর বিরুদ্ধে শাস্তি যেন একটুও কম না হয়। হিসামের হাত থেকে ফাইলটা নিয়ে অফিসার দেখতে লাগলো। সোয়াইবের কুকর্মের অনেক তথ্য। অফিসার বুঝলেন এগুলো একদিনে সংগ্রহ করেনি, অনেকদিন ধরেই হয়তো এসব তথ্য সংগ্রহ করেছে। অফিসার অন্য 2 জন পুলিশকে ইশারা করলেন সোয়াইবকে নিয়ে যেতে। এবার সোয়াইব চিৎকার করতে শুরু করলো। ও ভেবেছিল ডিভোর্স পেপারে সাইন করিয়ে ছেড়ে দেবে, কিন্তু এখন তো ওকে জেলে নিয়ে যাচ্ছে। সোয়াইব চেঁচামেচি করতেই হিসাম এগিয়ে গেল ওর দিকে। কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে বলল, বলেছিলাম না আমার রাতের কাছ থেকে দূরে থাকতে? কথাটা মানলে হয়তো শাস্তিটা একটু কম পড়তো। তোমার জন্য রাতের জীবন ওলটপালট হয়েছে, ওর চোখ থেকে জল গড়িয়েছে। ভাবলে কি করে তোমায় ছেড়ে দিব? এবার যাও, মামার বাড়ির আপ্যায়ন নাও। বলে হিসাম সরে এসে অফিসারের সাথে হ্যান্ডশেক করে বেরিয়ে আসলো। এতক্ষণ ইসরাত ভিডিও কলে সবটাই দেখছিল। ইসরাতের হাত পা কাঁপছে, 2 চোখ বেয়ে অবিরাম অশ্রু ঝরতে লাগলো। হিসাম এক পলক ফোনের দিকে তাকিয়ে কলটা কেটে দিল। কয়েক সেকেন্ড পর ইসরাতের নাম্বার থেকে অডিও কল আসলো। হিসাম সাথে সাথে কলটা কেটে দিল। মনে মনে বলল, কিছুটা শাস্তি তোমার পাওনা থাক। এত বড় কথাটা আমার থেকে লুকিয়ে যাওয়ার সাহস কী করে পাও বলো তো? মুনের মন এখনও ভালো হয়নি। নুহাস অনেকক্ষণ আগেই চলে গেছে, তবুও মন ভার করে অন্ধকারে ব্যালকনিতে বসে আছে। জীবনের সবচেয়ে বাজে জন্মদিনটা এবার কাটলো মন। কোথায় ভেবেছিল এবারে জন্মদিনটা সবচেয়ে সুন্দর কাটবে। এবারে জন্মদিনটা হবে ওর জীবনের সেরা জন্মদিন। কোথায় কি, মানুষের জীবনটাই আসলে এমন। আমরা ভাবি এক, আর আমাদের সাথে হয় আরেক। কখন কি হয় বলা কঠিন। ভাবনা ছেদ ঘটিয়ে শব্দ করে ফোন বেজে উঠল মুনের। ফোন হাতে নিয়ে দেখলো সৌভিকের কল। মুন কলটা রিসিভ করতেই অপর পাশ থেকে সৌভিক বলল, মন তুমি কি বাসায় আসছো? মুন নিষ্প্রাণ কণ্ঠে বলল, হ্যাঁ, বাসায়। কেন বলো তো? সৌভিক বলল,
কিছু মনে না করলে একটু নিচে নামবে, আমি তোমার বাসার সামনে আসছি। মুন অবাক হয়ে বলল। সামনে আছো মানে? বাসায় আসো। শফিক বলল। না মানে বাসায় যাব না, তুমি একটু আসবে প্লিজ। শফিক যেন বাচ্চাদের মতো আবদার করলো মুনের কাছে, কিন্তু তার ঠিক কারণ মুন তা বুঝলো না। কিন্তু শৌভিকের কথাটাও ফেলতে পারল না।